কোনো পরিপক্ক রাজনীতিবিদ একটি দেশের এই বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটাকে যুদ্ধাবস্থা বলতে পারেন না। যখনই জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন, বক্তৃতার শেষ পর্যায়ে দেশের শুভ কামনা করেন। বিএনপির আমলে ম্যাডাম আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যিনি ছিলেন তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করতেন, ভাষণ শেষ করতেন। শেখ হাসিনা জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক এটা বলতেন। কিন্তু প্রধান উপদেষ্টা সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে বলেছে কিনা জানি না, আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না। না বাংলাদেশ চিরজীবী হোক, না বাংলাদেশ জিন্দাবাদ হোক, কিছুই বললেন না। এটা কিন্তু আমার কাছে বোধগম্য নয়। উনি কোথায় আছেন তাহলে দাঁড়িয়ে? কারোর সাথে যুদ্ধ লাগলে কি ওই ফুয়াদ যাবে যুদ্ধ করতে যাবে সেনাবাহিনী, তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন? আজ 25শে মার্চ আপনি বললেন, এই দিনটা প্রত্যক্ষভাবে দেখার দুর্ভাগ্য বলবো আমার হয়েছিল। সেদিন বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে অবস্থা হয়েছিল মানুষের, সেই অবর্ণনীয় দুঃখ, কষ্ট, হত্যা, আগুন, যে বর্বরোচিত যে গণহত্যা, সেই স্মৃতি এখনও আমার মনে জ্বলজ্বল করছে। সেদিন যারা নিহত হয়েছিলেন, মানে শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের মাগফিরাত কামনা করছি। কারণ তাদের রক্তের উপরই আমাদের স্বাধীনতা, এই আজকের স্বাধীনতা। আপনি যেটা বলেন যুদ্ধাবস্থা, দেখুন প্রধান উপদেষ্টা এটা কীভাবে বিন করেছেন আমি জানি না। কোনো পরিপক্ক রাজনীতিবিদ একটি দেশের এই বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটাকে যুদ্ধাবস্থা বলতে পারেন না। যুদ্ধাবস্থার কতগুলি সংজ্ঞা আছে। তার আগে আমি একটু হালকা দিকে যেতে চাই। অনেক আগে একটা নাটক ছিল মহিলা সমিতিতে, চারিদিকে যুদ্ধ। এই চারিদিকে যুদ্ধ বলতে গেলে দেখেন আমার নিজের কিন্তু জীবন যুদ্ধ চলছে। বাজারে যাবেন আমাকে যুদ্ধ করতে হচ্ছে, বাচ্চা ভর্তি করতে যাবেন বলা হয় ভর্তি যুদ্ধ চলছে। প্রধান উপদেষ্টা কোন যুদ্ধের কথা বললেন? এটা কেন যুদ্ধ অবস্থা কেন? ওনার একজন উপদেষ্টাও, প্রধান উপদেষ্টার উপদেষ্টাও মাহফুজ আলম, সেও দুইবার আমার মনে আছে বলেছেন যে দেশ এখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে। কার সাথে? একটা দেশ যুদ্ধ অবস্থায় হয়, প্রতিবেশী দেশের সাথে যদি যুদ্ধ লাগে সেটাকে বলা হয় যুদ্ধ অবস্থা। দেশের মানুষের সাথে যদি কোনো রাজনৈতিক সংঘাত হয়, যেটা শেখ হাসিনার আমলে হয়েছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা যুদ্ধ অবস্থা ছিল না। সরকারের সাথে সংঘাত হতে পারে, যুদ্ধ নয়। বিরোধী যুদ্ধ কিন্তু একটা বিরাট, মোস্তফা কামাল ভাই আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। যুদ্ধ অবস্থা একটা বিশাল ব্যাপার। যুদ্ধ অবস্থা হলে একটা দেশের পার্লামেন্ট থেকে সেই যুদ্ধ অবস্থার ব্যাখ্যা দিতে হয়, জরুরি অবস্থা জারি করতে হয়, এবং যদি নির্বাচন সামনে থাকে নির্বাচন পসপোন করে দিতে হয় যুদ্ধ অবস্থা বিরাজ করলে। তাহলে যে ঘোষিত যে নির্বাচন প্রধান উপদেষ্টার যে রোড ম্যাপ আমরা দেখছি, অ্যালাইনমেন্ট হলো, রোডের অ্যালাইনমেন্ট হয়েছে, বাটি ফেলানো হয় নাই রোডের, যে ওই অ্যালাইনমেন্ট যে হয়েছে রোডের নির্বাচনের, যে আগামী ডিসেম্বর বা পরের জুন পর্যন্ত, তো সেইটাকে পিছিয়ে দেওয়ার জন্য উনি কি দেশের যুদ্ধাবস্থার কথা বললেন কিনা, যে যুদ্ধাবস্থায় তো নির্বাচন হতে পারে না, নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে, সেটা উনিই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় না কোনো পরিপক্ক রাজনীতিবিদ বা সরকার প্রধান একটা দেশের এই শান্ত শিষ্ট বলবো আমি, মানুষ যখন আছে শৃঙ্খলার মধ্যে আছে বলবো, কিছু কিছু থাকতেই পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটাকে যুদ্ধ অবস্থা বলতে পারেন না। এটা ওনার অপরিপক্কতার প্রমাণ। উনি যে রাষ্ট্র পরিচালনায় অপরিপক্ক সেটার প্রমাণ। আমরা দেখে থাকি রাষ্ট্র অথবা সরকার প্রধান যখনই জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন, বক্তৃতার শেষ পর্যায়ে দেশের শুভ কামনা করেন। বিএনপির আমলে ম্যাডাম আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যিনি ছিলেন তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করতেন, ভাষণ শেষ করতেন। শেখ হাসিনা জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক এটা বলতেন। কিন্তু প্রধান উপদেষ্টা সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে বলেছে কিনা জানি না, আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না। না বাংলাদেশ চিরজীবী হোক, না বাংলাদেশ জিন্দাবাদ হোক, কিছুই বললেন না। এটা কিন্তু আমার কাছে বোধগম্য নয়। উনি কোথায় আছেন তাহলে দাঁড়িয়ে? কোথায় দাঁড়িয়ে আছেন? এটা একটা আমার প্রশ্ন। এটা ব্যাখ্যা আমরা পাবো কিনা জানি না। তো আপনি যেটা গুজবের কথা বললেন, বাংলাদেশের মাটি কিন্তু খুব উর্বর। বাংলাদেশের মাটি খুব উর্বর। এখানে বীজ ফালালেই আর একটু পানি ছিটা দিলেই কিন্তু বিড়বিড় করে অঙ্কুরিত হয় গাছ, শস্য, ফসল। তেমনি
গুজবের একটা বিরাট ফলনের একটা উপযোগী জমি বাংলাদেশে আছে। গুজব একবার যদি আপনি ছড়িয়ে দেন না, এবং শুধু বলে দিতে হবে ভাই এটা কিন্তু খুব গোপন, কারো কাছে বলিস না, ও 10 জনকে বলবে ভাই এটা গোপন, কারো কাছে বলিস না। এটা আপনি বাসায় ফিরে শুনবেন আপনার ওয়াইফ আপনাকে বলতেছে শুনছো নাকি এই ঘটনা ঘটতেছে বা ঘটছে। না, উনি পরামর্শ দিয়েছেন গুজবকে অবহেলা করবেন না। গুজবকে জি, গুজবকে আমি গুজব হিসেবে নিতে চাই, আমি কোনো এটাকে মানে ধর্তব্যের মধ্যে নিতে চাই না। কারণ আমার কথা হলো গুজবকে আমি একেবারে ধূলিসাৎ করে দিব রিয়েলিটি দিয়ে, বাস্তবতা দিয়ে। গুজব ছড়ালেই যে মানুষ ভীত সন্ত্রস্ত হবে এমন কেন হবে, সেই পরিস্থিতি কেন রাষ্ট্রে থাকবে, গুজবকে মানুষ কেন ভয় পাবে বা কেন ওটাকে কগনিজেন্সিতে নেবে বলেন আপনি। গুজব তো গুজবই, গুজবের একটা সামঞ্জস্য থাকতে হবে। আজকে ছড়িয়ে দেওয়া আজকে দেখেন গুজব তো তৈরি হয় কিভাবে, গুজব কিন্তু একটা ভিত্তি পায়। আজকে একটা দলের সেক্রেটারি কি যেন নাম, ফুয়াদ না ফোয়াদ, জি, সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলল। হাউ অডাসিটি! এত বড় সাহস কোত্থেকে পায়? ক্যান্টনমেন্ট কার? ওয়াকারুজ্জামানের? রাষ্ট্রের ক্যান্টনমেন্ট, রাষ্ট্রের। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনী, সার্বভৌমত্বের প্রতীক। আজকে যে যুদ্ধাবস্থার কথা বলেছেন ডক্টর ইউনূস, কারোর সাথে যুদ্ধ লাগলে কি ওই ফুয়াদ যাবে যুদ্ধ করতে? যুদ্ধ করতে যাবে সেনাবাহিনী, তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন? আমার মনে পড়ছে 1979 সালের কথা, এপ্রিল মাসে 1979 সালে আমি তখন এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে একটা বিএনপি জনসভা হচ্ছে। আব্দুল আলিম তখন রেলমন্ত্রী, সে প্রধান অতিথি। আমার একটা টাইকা উঠাইলো কয়েকজন, তুমি একটা বক্তৃতা দাও। তাই আমি একটা বক্তৃতা দিলাম। তো আমি বক্তৃতা শুধু বললাম, জোহরা তাজউদ্দিন তখন নেত্রী, আওয়ামী লীগের একজন নেত্রী, উনি বলছেন যে পার্লামেন্ট পুড়িয়ে দেবো। আমি প্রশ্ন করছি আমাদের, পার্লামেন্ট পড়াবেন? 39 জন সংসদ সদস্য তো আপনার, তারা তো পুড়ে মারা যাবে যদি আপনি পার্লামেন্টকে পুড়িয়ে দেন। তো এখন এই যে ফুয়াদ নামের ছেলেটা ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিতে চাইলো, কেন তার বিরুদ্ধে মামলা হলো না? এটা তো সন্ত্রাসী হুমকি, তার বিরুদ্ধে তো সন্ত্রাসবাদী আইনে মামলা হওয়া উচিত। কেন মামলা হলো না? কেন ছাড় দেওয়া হলো তাকে? এই প্রশ্নের জবাব দিতে হবে সরকারকে। কেন দিবে না? অবশ্যই এর বিরুদ্ধে মামলা হতে হবে।